ভারতের প্রাক্তন সিডিএফ বিপিন রাওয়াত স্যার একটি কথা বলেছিলেন, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, যে এই মুহূর্তে ভারতের শত্রু আসলে দুটো পক্ষ থেকে ভারতের বিপক্ষে লড়ছে তা নয়। ভারত কিন্তু আড়াই ফ্রন্ট যুদ্ধের মুখোমুখি। অর্থাৎ ভারতের বিপক্ষে এমন কিছু শত্রু আছে যারা কিন্তু 0.5 শত্রুর সম। অর্থাৎ এদের বিপক্ষে লড়াই করা কিন্তু ভারতের সেনার সব থেকে দুরূহ এবং দুষ্কর কাজ, যা কিন্তু ভারতীয় সেনাবাহিনী ক্রমাগত করছে। কাশ্মীরের সাম্প্রতিক সময়ে সব থেকে বড় অভিযানে কালকে কিন্তু সেই কথাটি বারবার ফিরে এলো, যখন জামাতি ইসলামীর একাধিক গোপন ডেরাকে কালকে ভারতের তদন্তকারী অফিসাররা রীতিমতো লণ্ডভণ্ড করে দিলেন এবং প্রায় 150 জনকে কালকে আটক করা হলো শুধুমাত্র ভারত বিরোধী চক্রান্তে সামিল থাকার জন্য। জামাতি ইসলামী কিভাবে কাজ করে একটু আপনাদের বলে রাখা দরকার। 2014 সালে এই সংগঠনকে কিন্তু ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করে। বাংলাদেশে জামাতে ইসলামী যেভাবে খুল্লাম খুল্লা রাজনীতি করে, ভারতের জামাতে ইসলামী কিন্তু সেইভাবে অ্যাক্টিভলি পলিটিক্স করে না। 2014 সালে 5 বছরের জন্য এই সংগঠনকে নির্বাসন করা হয়। 2019 সালের পর ফের 5 বছর নির্বাসন করা হয় এবং এই সরকার ভারতের যে বর্তমান শাসক দল বিজেপি, তারা জামাতকে কিন্তু নির্বাসিতই করে রেখেছিলেন এতদিন ধরে। কিন্তু হঠাৎ করে গোয়েন্দা ইন্টেলিজেন্স মারফত খবর পাওয়া যায় যে অপারেশন সিন্দুরের পর্বে জামাত ইসলামী উপর নিজেদেরকে নিষিদ্ধ দেখানোর চেষ্টা করলেও ভিতরে একাধিক আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স কিন্তু তৈরি করে ফেলেছেন। এদের প্রধানত কাজ হলো, এরা সরাসরি সন্ত্রাসের সঙ্গে ইনভলভ হন না বা কোনো পলিটিক্যাল ডিবেট, পলিটিক্যাল মঞ্চ কিংবা পলিটিক্যাল কোনো ঝুটঝামেলায় কিন্তু এদেরকে দেখতে পাওয়া যায় না। এদের মূল কাজটা হলো সন্ত্রাসীদের শেল্টার দেওয়া, সন্ত্রাসীদের লোকাল সাপোর্টে দেওয়া, লোকাল সিম সরবরাহ করে দেওয়া, ট্রান্সপোর্টে সাহায্য করা, বিভিন্ন ক্ষেত্রে ফিনান্সিয়ালি হেল্প করা। এবং এই নেটওয়ার্ক আসলে জঙ্গি সংগঠনগুলোর যে ব্যাকবোন, তা কিন্তু বুঝতে পেরেছিলেন ভারতের গোয়েন্দারা। ঠিক 1 সপ্তাহ আগে ভারতের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে জামাতে ইসলামীর বিভিন্ন জায়গায় কিন্তু রেড করে প্রায় 1,500 জনের বেশি আটক করা হয়েছিল এই ভারতের গোয়েন্দাদের পক্ষ থেকে। এবং সেই 1,500 জন সরাসরি ভারত বিরোধী চক্রান্তে নিজেদেরকে নিয়োজিত করেছেন, সেই তথ্য কিন্তু ভারতের গোয়েন্দা দপ্তর পেয়েছিলেন। এবং 1 সপ্তাহের মধ্যে কালকে 150 জন আন্ডারগ্রাউন্ড ওয়ার্কারকে ফের কিন্তু আটক করলো ভারতের সেনা এবং গোয়েন্দা দপ্তর। পরিস্থিতিটা কাশ্মীরে যে অত্যন্ত ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কাশ্মীরের সব মানুষই যে ভারত বিরোধী তা কিন্তু নয়, কিন্তু কাশ্মীর যেভাবে পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, আজকে এই ধরনের খবর কিংবা পেহেলগামের যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের পিছনে জড়িয়ে থাকা একাধিক ব্যক্তিদের যোগ, তা কিন্তু কাশ্মীরের অর্থনীতিকেও ভীষণ মাত্রায় ধাক্কা দিচ্ছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কাশ্মীর নিয়ে ভারতীয়দেরও ধারণা কিন্তু বরাবরই ভালো, কিন্তু এই জামাতে ইসলামের মতো সংগঠন শুধু তো একটি বিচ্ছিন্ন সংগঠন নয়। জামাতে ইসলামের মতো অনেক কাশ্মীরি দেশের ক্ষতি করার জন্য ক্রমাগত পাকিস্তানের যে পাকিস্তানের যে মোটো, সেই মোটোটাকে কিন্তু পারপাসফুলি সার্ভ করছেন, তা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। ঠিক 2 দিন আগে অরুণাচল প্রদেশ অর্থাৎ ভারতের 7 সিস্টার্স, সেখানে 2 জন কাশ্মীরিকে কিন্তু গ্রেফতার করা হয়। তাদের বাড়ি কাশ্মীরের কুপওয়ারা ডিস্ট্রিক্টে। এই 2 জনকে গ্রেফতার করার পর কি জানা যায় জানেন? যে তারা দেশের সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের আইএসআইয়ের হাতে লাগাতার তুলে দিয়েছে। গত এপ্রিল মাসে সেই 2 ব্যক্তি 7 সিস্টার্সে কিন্তু পৌঁছায় এবং অরুণাচল প্রদেশে পৌঁছানোর পর সেই 2 ব্যক্তি ভারতের একাধিক মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি ডিপ্লয়মেন্ট, ছবি, ভিডিও, টেলিগ্রামের মাধ্যমে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীকে সরবরাহ করেছে। কালকে সব থেকে বড় চমকে যাওয়ার মতো খবর সেই 7 সিস্টার্স থেকেই কিন্তু আমাদের সামনে আসে। সেখানে দেখা যায় 26 বছরের এক যুবক, তিনি কাশ্মীরি যুবক, তিনি অরুণাচলের কাছে একটি ট্রেড ফেয়ারে পার্টিসিপেট করতে গেছিলেন। বাংলায় যেমন ট্রেড ফেয়ার হয়, ঠিক সেরকম ভাবে ব্যবসায়ীরা এসে জিনিসপত্র বিক্রি করেন, সাধারণ মানুষ কেনেন, এই ট্রেড ফেয়ার উত্তর পূর্ব ভারতেও হচ্ছে। সেখানে তিনি কাশ্মীরের পোশাক বিক্রি করতে চেয়েছিলেন বা গেছিলেন
এই পোশাক বিক্রেতা কাশ্মীরি যুবক পরবর্তীকালে ভারতের গোয়েন্দাদের হাতে অ্যারেস্ট হওয়ার পর জানা যায় তিনি নাকি পোশাক বিক্রির পিছনে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল ডকুমেন্ট দিনের পর দিন পাকিস্তানের আইএসআই কে তুলে দিয়েছেন। এবার আপনি ভাবুন কেন প্রতি ক্ষেত্রে এই কাশ্মীরি যুবকরাই বারংবার ধরা পড়ে যাচ্ছেন এই ধরনের দেশদ্রোহিতার কাজে। আমি সমস্ত কাশ্মীরিদের উদ্দেশ্যে এই কথাগুলো কিন্তু বলছি না, কিন্তু ভারতের গোয়েন্দারা লাগাতার যে রেডগুলো কাশ্মীরকে কেন্দ্র করে করছেন এবং যার ফলে আমাদের সামনে যে তথ্যগুলো উঠে আসছে তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাশ্মীরের এই ধরনের কিছু গুপ্তচর, দেশদ্রোহী এবং পাক মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা আশ্রিত ভারতীয়রাই কাশ্মীরের বদনাম, কাশ্মীরের সম্মান নষ্ট করছেন আন্তর্জাতিক স্তরে এবং ভারতীয়দের মনেও। এই পুরো বিষয়টি আসলে ভারতের অর্থনীতিকেও কিন্তু ধাক্কা দিচ্ছে, তা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সবটা সরকারের ব্যর্থতা নয়। আপনি যদি ছোট থেকে ব্রেন ওয়াশড হন, আপনাকে যদি ছোট থেকেই বোঝানো হয় ভারতবর্ষে তোমরা আছো কিন্তু ভারত তোমাদের শত্রু, যেন তেন প্রকারে ভারতীয়দের মারতে হবে, ক্ষতি করতে হবে, তাহলে সরকার কি করবে? সরকার তবুও ইল্লিগাল একাধিক মাদ্রাসা, একাধিক ইল্লিগাল ইনফ্রাস্ট্রাকচারকে দিনের পর দিন ধ্বংস তো করছে, কিন্তু এর যদি শিকড়টা খোঁজেন, এই শিকড়টি এতটা গভীরে গিয়ে পৌঁছে গেছে যে সমূলে উৎপাটন করা কার্যত অসম্ভব। কিন্তু 150 জন ভারতীয় কালকে গোয়েন্দার হাতে আটক হলেন, যে ভারতীয়রা দেশের ক্ষতি করার জন্য দিনের পর দিন পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এই বিশ্বাস করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায় কিছু ক্ষেত্রে, কারণ আমার আশেপাশে অনেক মানুষ হয়তো এই ধরনের ঘটনায় হয়তো সামিল, যাদের খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। কারণ এই ঘটনা শুধু কাশ্মীর কেন্দ্রিক মানুষের উপর যে প্রশ্নচিহ্ন তুলছে তা কিন্তু নয়, আপামর ভারতবাসীর উপরেও কিন্তু কিছু ক্ষেত্রে প্রশ্নচিহ্ন উঠে যায়। কারণ কাশ্মীর, শুধুমাত্র কাশ্মীর একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, উত্তর পূর্ব ভারতেও কিন্তু এই রেস পৌঁছে গেছে এবং অরুণাচল বা কিংবা আসাম কিংবা ত্রিপুরা সকল জায়গায় কিংবা পাঞ্জাবের সীমান্তে সকল জায়গায় যেভাবে গুপ্তচর বৃত্তি করার অপরাধে ভারতীয়দের অ্যারেস্ট করা হচ্ছে, ধরা হচ্ছে, তাতে কিন্তু বড় সড়ো প্রশ্নচিহ্ন উঠে যায় যে ভারত কি ভয়াবহ বিপদের সামনে দাঁড়িয়ে আছে। গোয়েন্দারা যে কাজ করছে নিঃসন্দেহে হ্যাটস অফ করতে হয়, স্যালুট জানাতে হয়, কিন্তু গোয়েন্দাদের ক্ষমতা কতটা? যদি ভারতীয় হয়ে ভারতের আমরা ক্ষতি করি, তাহলে আমাদের গোয়েন্দা দপ্তর, আমাদের সেনাবাহিনী ঠিক কি করবে? সেটাও তো একটা বড় প্রশ্ন। দিনের শেষে অসহায়ই লাগে। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।